আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই থাকছে বিস্তারিত সংবাদ। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কাউন্সিলরের মাধ্যমে অধ্যাদেশ জারি। চীনা ঋণের সুদহার 1% করার প্রস্তাব পররাষ্ট্র উপদেষ্টার। এত অভিযোগের পরও কেন হাসিনার ভাগ্নে টিউলিপকে মন্ত্রী করেন স্টারমার? ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, অভিজ্ঞ ও দলনিরপেক্ষ বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। এজন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত ও উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে গঠিত কাউন্সিলরের প্রধান থাকবেন প্রধান বিচারপতি। ছাড়া আপিল বিভাগের 2 বিচারক, হাইকোর্টের 2 বিচারক এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে 6 সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে। আইন উপদেষ্টা কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালত বিচারক নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে বলেন, এই কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীর নাম সংগ্রহ করবে। একই সঙ্গে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যাতে নিজের ইচ্ছায় আবেদন বা কারো নাম প্রস্তাব করতে পারেন সেই ব্যবস্থাও আছে। এই কাউন্সিল প্রাথমিক যাচাই-বাছাই করার পর সাক্ষাৎকার নেবে। আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো, তার একটি বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেত না। এর কারণ ছিল রাজনৈতিক সরকারগুলো উচ্চ আদালতে সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অদক্ষ লোকদের বিচারক নিয়োগ দিত। উচ্চ আদালতের নিয়োগ নিয়ে একজন সাবেক বিচারপতি প্রলয় ঘটে গেছে এ ধরনের মন্তব্য করেছিলেন। উচ্চ আদালতে যদি স্বচ্ছ প্রক্রিয়ার যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ না পান, তাহলে দেশের 17 কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত ও ঝুঁকির মধ্যে থেকে যায়। উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিজ্ঞ, দক্ষ ও দলনিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ হবে। এমন একটি চাহিদা সমাজে অনেক বছর ধরে রয়েছে। এখন এ বিষয়ে আইন হয়েছে। আশা করছি একটি স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকেরা নিয়োগ পাবেন। চীনা ঋণের সুদের হার 2-3% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অপরদিকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের 3টি বৈশ্বিক উদ্যোগ জিডিআই, জিএসআই এবং জিসিআইতে যোগদানে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে দেশটি। মঙ্গলবার বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনকে প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট এবং সরকারি কনসেশনাল ঋণ উভয় ক্ষেত্রেই সুদের হার 2-3% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব দেন। এছাড়া ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে 30 বছর করার অনুরোধ জানান তিনি। বৈঠকে ঋণ পরিশোধে বাংলাদেশের ভালো রেকর্ডের প্রশংসা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন এবং সুদের হার কমানোর অনুরোধটি খতিয়ে দেখার আশ্বাস দেন। তিনি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর 3 বছর ধরে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের কোটা
ফ্রি প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে ৩ থেকে ৪টি স্বীকৃত হাসপাতালকে বিশেষায়িত করার চীনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার বাংলাদেশের প্রস্তাবকেও তিনি স্বাগত জানান। শিক্ষা, রেলপথ, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং নীল অর্থনীতির মতো খাতে আর্থিক, প্রযুক্তিগত এবং সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা এবং সহায়তার জন্য বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী জাঁকজমকভাবে পূর্ণ করার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনে প্রস্তুতি কথা জানায় উভয় পক্ষ। বাংলাদেশের কৌশলগত অবস্থান স্বীকার করে উভয় পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে অব্যাহত সহযোগিতার ওপর জোর দেয়। তারা চীনা অর্থায়নে প্রস্তাবিত প্রকল্প যেমন দেশের কান্দি নিষ্কাশন শোধনাগার, মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকীকরণ, ডিজিটাল সংযোগ স্থাপন এবং 4G সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে উভয় নেতা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং এই সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করার জন্য একটি রোডম্যাপ তৈরিতে কাজ করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরিস্থিতি মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য মিয়ানমারের সাথে চীনের অব্যাহত সম্পৃক্ততার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের 3টি বৈশ্বিক উদ্যোগ জিডিআই, জিএসআই এবং জিসিআইতে যোগদানের কথা বিবেচনা করারও অনুরোধ জানান। জবাবে বাংলাদেশ প্রস্তাবগুলি পরীক্ষা করার এবং বিষয়গুলি নিয়ে আলোচনায় চীনের সাথে জড়িত থাকার আগ্রহ প্রকাশ করেন। তারা জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে একে অপরের প্রার্থিতার বিষয়ে সহযোগিতা করতেও সম্মত হন। যুক্তরাজ্যে প্রশিক্ষিত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে একজন। এক রাতে সশস্ত্র ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। 8 বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছিল মীর আহমেদ বিন কাসেমকে। তখন তার হাত ও চোখ থাকতো বাঁধা। ওই সময় কোথায় ছিলেন, কেন তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল, কিছুই তিনি জানতেন না। হাসিনা সরকারের পতনের পর আহমেদ বিন কাসেমকে একটি গাড়িতে উঠিয়ে খাদে ফেলে দেওয়া হয়। শেষে তিনি বাড়িতে ফিরতে পারেন। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। টানা কয়েক মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ৭১-এর পর হাসিনার আমলেই সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। এতে শত শত মানুষ নিহত হন। তার ক্ষমতা টিকিয়ে রাখার শেষ দিনেও অন্তত ৯০ জন নিহত হন। হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকের খালা। দুর্নীতির একাধিক অভিযোগের মাথায় নিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দুর্নীতি প্রতিরোধক বিষয়ক মন্ত্রী পদ থেকে সরে যান টিউলিপ সবসময়ই তার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। অভিযোগগুলোর একটি হলো বাংলাদেশের অবকাঠামো নির্মাণের ব্যয় থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাৎ করেছে তার পরিবার। এছাড়া লন্ডনে টিউলিপের বিরুদ্ধে তার খালা হাসিনার রাজনৈতিক ঘনিষ্ঠদের সম্পত্তি ব্যবহারের অভিযোগও রয়েছে। স্টারমার সরকারের তদন্তে মন্ত্রিত্বের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেনি এমনটি বলা হচ্ছে, তবে তাকে পদত্যাগ করতে হয়েছে। এই ঘটনা স্টারমারের বিচক্ষণতা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের ভোট আকর্ষণে লেবার পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগজনক নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এসব প্রশ্নের একটি হলো নানা কেলেঙ্কারিতে জড়ানো খালা হাসিনার সঙ্গে টিউলিপের যে সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে অনেক আগে থেকে জানার পরও লেবার পার্টি এখনকার ঘটনা আঁচ করতে পারল না কেন? আর আহমেদ বিন কাসেমের গুমের ঘটনা তো 2016 সালেই প্রকাশ পেয়েছিল। তখন তো বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলেই ছিল। টিউলিপের বিষয়ে আরও আগেই লেবার পার্টির কারও উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। আহমেদ বিন কাসেম সহ অন্য বাংলাদেশিদের গুম হওয়ার ঘটনা এবং মানবাধিকার নিয়ে তখন থেকে টিউলিপের প্রকাশ্য অবস্থান এক অসামঞ্জস্যপূর্ণ ভাবনারও জন্ম দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজনীন জাহারি র্যাট ক্লিক কে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালান টিউলিপ, অথচ বাংলাদেশে তার খালার শাসনামলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল উল্লেখ করার মতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাসিনার বৈঠকে উপস্থিত ছিলেন টিউলিপ। আওয়ামী লীগের মুখপাত্র হয় বিবিসি টেলিভিশনে হাজির হয়েছিলেন তিনি। 2015 সালে লেবার পার্টি থেকে এমপি নির্বাচন হন টিউলিপ। তখন তার সহযোগিতায় আওয়ামী লীগের সদস্যদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। দলটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে 2008 ও 2009 সালে তার ওয়েবসাইটে 2 পৃষ্ঠার বর্ণনা থাকলেও তা মুছে ফেলা হয়। তবে এক পর্যায়ে পার্লামেন্টে টিউলিপ সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর কোনো সক্ষমতা বা আকাঙ্ক্ষা তার নেই। আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতা গোপন ছিল না, তবে সম্ভবত লেবার পার্টি তার এ সংশ্লিষ্টতাকে বাজেভাবে দেখেনি। বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দলটির দূরত্ব বজায় রাখার বিষয়টি তেমন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশ সই করছেন ডোনাল্ড ট্রাম্প। পুরনো অনেক আইন বাতিল করেছেন, অনেক কিছুই এখন ওলটপালট। তার এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের ধারা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ইঙ্গিত রয়েছে। তার তড়িঘড়ি জারি করা নির্বাহী আদেশের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রেই নয়, পড়তে পারে বিশ্বজুড়ে। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে গত সোমবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এরপর 2 দফায় প্রায় অর্ধশত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। প্রথম দফায় রাজধানীর ক্যাপিটল ওয়ান অ্যারেনার অভিষেক প্যারেডের পরপরই, তার দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপও চালিয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো বিষয়ে বদল আনেননি ট্রাম্প। ক্ষমতায় বসে কলমের একচ্ছায় ক্ষমা করেছেন 2021 সালে ক্যাপিটলে হামলায় দোষী সাব্যস্ত প্রায় 1500 জনকে। এমন কিছু ঘোষণা দিয়েছেন যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। দেশের বাইরে থেকেও ট্রাম্পের নানা মন্তব্যের প্রতিক্রিয়া আসছে। এসব পরিবর্তনের বিষয়ে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই বলে আসছিলেন ট্রাম্প। গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের জনগণ তা মেনেই বিপুল ভোটে তাকে জয়ী করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় মসনদে বসিয়েছেন। সোমবার অভিষেক ভাষণেও ট্রাম্প বলেছেন, এই নির্বাহী আদেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনার যাত্রা শুরু হবে।